সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম বিষয়ে কিছু আলোচনা করেছি। আজ আমি পয়সনের অনুপাত দিয়ে আলোচনা শুরু করব। পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। পয়সনের অনুপাতকে সংজ্ঞায়িত করা হয় স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। আমরা সংজ্ঞাটিকে গাণিতিকভাবে প্রকাশ করলে পাওয়া যায় পয়সনের অনুপাত সিগমা সমান পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো বিকৃতি আমরা গতদিন বলেছিলাম, বিকৃতি মানে হলো আকৃতির পরিবর্তন ডিভাইডেড বাই আদি আকৃতি, এটাকে বলি আমরা বিকৃতি। চলো আমরা বিষয়টা একটি চিত্রের সাহায্যে লক্ষ্য করি। চিত্রে L0 দৈর্ঘ্যের একটি তারকে বল প্রয়োগে ডেল্টা এল পরিমাণ প্রসারিত করা হলো। এতে করে তারটি পাশে সংকুচিত হলো। মনে করি তার ব্যাসার্ধের হ্রাস ঘটেছে ডেল্টা আর পরিমাণ, এবং এই তারটির আদি ব্যাসার্ধ ছিল R0। তাহলে আমরা পার্শ্ব বিকৃতিকে লিখতে পারি ব্যাসার্ধের হ্রাস ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ, আর দৈর্ঘ্য বিকৃতিকে লিখতে পারি দৈর্ঘ্যের পরিবর্তন মানে বৃদ্ধি, এই ক্ষেত্রে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে অনুপাতটিকে আমরা সাজিয়ে লিখতে পারি ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা এল ইন্টু L0 ডিভাইডেড বাই R0 দিয়ে। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস চিহ্ন আমাদের এখানে কি ইন্ডিকেট করে? মাইনাস চিহ্ন ইন্ডিকেট করে যে আমাদের দৈর্ঘ্যের দিকে যখন প্রসারণ ঘটবে তখন ব্যাস বা ব্যাসার্ধের হ্রাস ঘটবে। আবার কখনো যদি এমন হয় দৈর্ঘ্যের দিকে সংকোচন ঘটে, এইভাবে চাপ দিলে দৈর্ঘ্যের দিকে সংকোচন করতে পারে, তাহলে ব্যাস বা ব্যাসার্ধের তখন বৃদ্ধি ঘটবে। তার মানে আমরা এইটা বুঝলাম যে একটি ডাইমেনশনের পরিবর্তন যদি ধনাত্মক হয় আরেকটি ডাইমেনশনের পরিবর্তন ঋণাত্মক হচ্ছে। আমরা এখানে একটিকে ধনাত্মক বিবেচনা একটিকে ঋণাত্মক বিবেচনা করলে এখানে একটি মাইনাস চিহ্ন আসে। আসলে এবার এই সমীকরণটিকে যদি আমরা ব্যাসার্ধের পরিবর্তে ব্যাসের মাধ্যমে লিখি তাহলে আমরা ব্যাসার্ধগুলোকে ব্যাস দ্বারা পরিবর্তন করতে পারি। ফলশ্রুতিতে সিগমা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল্টা এল ডিভাইডেড বাই ডেল্টা ডি ডিভাইডেড বাই ডেল্টা এল ইন্টু L0 ডিভাইডেড বাই D0। অর্থাৎ ডেল্টা ডি দ্বারা এখানে বোঝানো হয়েছে ব্যাসের পরিবর্তন, আর ডেল্টা এল দ্বারা এখানে বোঝানো হয়েছে দৈর্ঘ্যের পরিবর্তন, আর L0 দ্বারা বোঝানো হয়েছে এখানে আদি দৈর্ঘ্য, আর D0 দ্বারা বোঝানো হয়েছে এখানে আদি ব্যাস। এবার আসো পয়সনের অনুপাত যেহেতু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি এর অনুপাত, আর আমরা জানি বিকৃতির কোনো একক নেই, তাহলে বিকৃতি বাই বিকৃতি এটার কোনো একক থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে পয়সনের অনুপাতের কোনো একক বা মাত্রা নেই, অর্থাৎ পয়সনের অনুপাত একক ও মাত্রাবিহীন রাশি। এবার আসো পয়সনের অনুপাতের যে সীমা বা রেঞ্জ কত থেকে কতর মধ্যে হতে পারে
এই বিষয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার। তোমাদের বইতে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক এই সম্পর্কগুলো ওইভাবে আর দেখানো হয়নি। তো আমরা এই বিষয়টা একটু মানে আমাদের উচ্চতর শ্রেণীর অর্থাৎ অনার্সের ক্লাসের বই থেকে এই সম্পর্কগুলো আমরা জানি। তোমাদের সম্পর্কগুলো হয়তো এই লেভেলে অত ডিটেলস দেখানো হয়নি, কিন্তু আমরা এই সম্পর্কগুলো জানি। তো সেখান থেকে আমরা মোটামুটি পয়সনের অনুপাত বা সিগমার একটি সীমা আমরা বের করতে পারি। তো আমরা ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতকে যদি দেখি তাহলে ওর একটি সম্পর্ক এমন আছে, y equal to 3k into 1 minus 2 sigma. 1 minus 2 sigma equal to y divided by 3k. তো y হলো ইয়ংয়ের গুণাঙ্ক আর k হলো আয়তন গুণাঙ্ক। এরা দুইটাই ধনাত্মক সংখ্যা, যার কারণে এদের অনুপাতটাও একটি ধনাত্মক সংখ্যা হবে। ফলশ্রুতিতে আমরা লিখতে পারি 1 minus 2 sigma একটা ধনাত্মক সংখ্যা অর্থাৎ গ্রেটার দেন 0। এই ক্ষেত্রে সিগমা ইজ লেস দেন হাফ আমরা পাই, অর্থাৎ পয়সনের অনুপাতের মান হাফের চেয়ে ছোট। এটা এইখান থেকে আমরা একটা অসমতাতে এটা পেয়ে যাই। এবার আসো আরেকটি সম্পর্ক আছে ইয়ংয়ের গুণাঙ্কে, y equal to twice n 1 plus sigma। এখানে তোমরা অবশ্যই জানো যে আমাদের y কি, n কি এবং সিগমা কি। সিগমা তো এই মাত্রই বললাম, y হলো ইয়ংয়ের গুণাঙ্ক আর n হলো nটা হলো আমাদের আয়তন গুণাঙ্ক, সরি nটা হলো আমাদের এখানে দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে এখান থেকে 1 প্লাস সিগমা ইকুয়াল টু y ডিভাইডেড বাই টয়েস n আমরা পেয়ে যাই, যা যেহেতু y এবং দৃঢ়তার গুণাঙ্ক n এরা ধনাত্মক সংখ্যা, ফলশ্রুতিতে এদের অনুপাতও একটা ধনাত্মক সংখ্যা হবে। তাহলে 1 প্লাস সিগমা ইজ গ্রেটার দেন 0 আমরা লিখতে পারি, যেখান থেকে সিগমা ইজ গ্রেটার দেন -1 আমরা পাই। তার মানে আমরা তাত্ত্বিকভাবে অর্থাৎ থিওরিটিক্যালি সিগমার রেঞ্জটা পেয়ে গেলাম। সিগমা হলো হাফের চেয়ে ছোট বাট -1 এর চেয়ে বড়। তার মানে আমরা বলতে পারি সিগমার মান -1 থেকে হাফের মধ্যে থাকবে। এইটা আমাদের অনেক সময় ছোট প্রশ্ন যেটা এমসিকিউ, এই সকল প্রশ্ন এগুলো যাচাই করার সময় এই প্রশ্নটা দিয়ে থাকে বা আমরা যেন এটা ধারণা রাখি। তো এই হলো আমাদের পয়সনের অনুপাত সংক্রান্ত সূত্র। কখনো আমরা ব্যাস দিয়ে ব্যবহার করব আর কখনো ব্যাসার্ধ দিয়ে যদি আমাদের তথ্য থাকে তাহলে আমরা ব্যাসার্ধ দিয়ে ব্যবহার করব। এবার চলো আমরা দেখব ইস্পাত এবং রাবারের মধ্যে কোনটি স্থিতিস্থাপকতা বেশি বা কোনটি ইয়ংয়ের গুণাঙ্ক বেশি। এবার আমরা সেদিকে যাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ব্যাখ্যা করতে চাই ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। আমরা একটা কথা এক্ষেত্রে জানতে হবে, যে পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেই পদার্থ বেশি স্থিতিস্থাপক। তাহলে আমরা ইস্পাত এবং রাবারের মধ্যে কোনটার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি এটা তুলনা করলেই আমরা সেটা বুঝতে পারবো। তা আমরা এই ক্ষেত্রে একই দৈর্ঘ্যের একটি ইস্পাতের তার ও একটি রাবারের তার নিলাম। দুইটা দৈর্ঘ্যই একই, আদি দৈর্ঘ্য একই, সমান সমান, এবং দুইটা তারের মধ্যে দুইটারই আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ একই, অর্থাৎ তার দুইটি একই ধরনের চিকন আর কি, মানে এ এর মানে একই, দুইটা তারের আদি দৈর্ঘ্য একই, এবং এই দুইটার মধ্যে আমরা একই পরিমাণ ভর চাপালাম। তার মানে দুইটা ভর একই হওয়ায় ওর প্রান্তে ওজনও সমান হবে, ফলশ্রুতিতে ওর উপর দুইটা তারের উপরই প্রযুক্ত বলও সমান হবে। কিন্তু আমরা এটা বাস্তব ক্ষেত্রে দেখতে পাই যে
একই বর চাপালে ইস্পাতের চেয়ে রাবার বেশি পরিমাণ প্রসারিত হবে। তো এখন আমরা দুইটা তারের জন্য উপাদানের যদি ইয়ংয়ের গুণাঙ্ক হিসেবে লিখি, তাহলে ইস্পাতের তারের জন্য YS স্টিল ইকুয়াল টু FL ডিভাইডেড বাই ALS, আর রাবারের তারের জন্য ওই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি YR ইকুয়াল টু FL ডিভাইডেড বাই ALR। এখানে আমরা বলেছি দুইটাতে একই বল, সেই জন্য F একই, দুইটাতে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য একই, তাই দুইটার L একই, এবং দুইটারই আমরা বলেছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, যার কারণে দুইটাতেই আমরা A লিখেছি। এখন আমরা 1-2 ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি, তুলনা করি, একটা দিয়ে আরেকটাকে ভাগ করে দিই, তাহলে আমরা YS বাই YR ইকুয়াল টু পাই হলো LR ডিভাইডেড বাই LS। তো আমরা তো প্র্যাকটিক্যালি জানি যে রাবারটাই বেশি লম্বা হবে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে LR ইজ গ্রেটার দেন LS হবে। তো যেহেতু একটা ইকুয়েশনের ডান পাশে উপরের রাশি বড় নিচের রাশি ছোট, তাহলে বাম পাশেও উপরের রাশিটা অবশ্যই বড় হতে হবে। তাহলে আমরা বুঝলাম যে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক রাবারের চেয়ে বেশি। ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক রাবারের চেয়ে বেশি, আমরা বলেছিলাম যে যে পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সেটি বেশি স্থিতিস্থাপক। তাহলে আমাদের এখানে কি প্রমাণিত হলো? আমাদের এখানে প্রমাণিত হলো যে ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব যে কোন তারে বল প্রয়োগে প্রসারণের কারণে কৃত কাজ। অর্থাৎ একটা তারে যদি আমরা বল প্রয়োগ করি, আমরা জানি সেই তার এরকম একটা তারে যদি আমরা তারের একটা প্রান্ত বেঁধে যদি আমরা তারটাকে নিচের প্রান্তে যদি আমরা ভর ঝুলিয়ে দিই, তাহলে তারটা প্রসারিত হয়। কিন্তু আমরা যত বেশি ভর চাপাবো তারটা তত বেশি প্রসারণ হয়। তার মানে এখানে প্রসারণটা আসলে পরিবর্তনশীল বল দ্বারা হচ্ছে। বেশি ভর দিলে বেশি বল ওজন হচ্ছে, বেশি ওজন দিলে বেশি প্রসারণ হচ্ছে। তার মানে স্থিতিস্থাপক বল এটি আসলে একটি পরিবর্তনশীল বল। তো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ হিসাব করার জন্য, প্রসারণের দরুন কৃত কাজ হিসাব করার জন্য আমাদের এই ইকুয়েশনটি ব্যবহৃত হয়, যে কখনো আমরা ইন্টিগ্রেশন অফ FDR, কখনো ইন্টিগ্রেশন অফ FDX, যেহেতু এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণ করতেছি তাই ইন্টিগ্রেশন অফ FDL দিয়ে আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করব। তো আমরা দেখো এখানে আমরা একটা তার নিলাম, যেই তারের আদি দৈর্ঘ্য ক্যাপিটাল L। তো এই তারটাকে আমরা স্মল l পরিমাণ প্রসারিত করলাম। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে শুরুতে তারটির দৈর্ঘ্য প্রসারণ যখন বল প্রয়োগ ছিল না তখন দৈর্ঘ্য প্রসারণ 0 ছিল, তাই L ইকুয়াল টু L0 লিখেছি, এবং চূড়ান্ত বল প্রয়োগে তারটির মোট দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে ধরো L পরিমাণ, তাইলে সেই জন্য আমরা মানে চূড়ান্ত মান লিখেছি L সমান স্মল l পরিমাণ। এখন এখানে আমরা জানি যে DL হলো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রসারণ। আমরা এই প্রসারণের মধ্য থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি প্রসারণ DL বিবেচনা করলাম, তাহলে আমরা কৃত কাজের সূত্র পেয়ে গেলাম ইন্টিগ্রেশন অফ FDL। তো ঠিক আছে, এই ইকুয়েশনকে যদি আমরা L ইকুয়াল টু মানে দৈর্ঘ্য প্রসারণ 0 থেকে দৈর্ঘ্য প্রসারণ L সীমার মধ্যে যদি আমরা সমাকলন করতে পারি, তাহলে আমাদের মোট কৃত কাজ হিসাব করা যাবে। তো আসো এখানে Fটা কি? F হলো আমাদের স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বলের সূত্র কি? দেখো আমরা এই সূত্রটা থেকে জানি y ইকুয়াল টু FL ডিভাইডেড বাই L। গতদিন আমরা এই সম্পর্কটা তোমাদের দেখিয়েছিলাম, যার থেকে আমরা F ইকুয়াল টু পেয়ে যাই YL ডিভাইডেড বাই ক্যাপিটাল L। YAL ডিভাইডেড বাই ক্যাপিটাল L এটা পেয়ে যাই। তো দেখো আমরা এই মানটা মানে F এর এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখানে দেখো y ইয়ংয়ের গুণাঙ্ক কনস্ট্যান্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাও কনস্ট্যান্ট, আর L আদি দৈর্ঘ্য এটাও কনস্ট্যান্ট।
তাহলে আমাদের চলক শুধু স্মল এল আর ডিএল হলো আমাদের ইন্টিগ্রেট করার জন্য। তাহলে আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর ওটা তো কনস্ট্যান্ট ওয়াই এল বাই এল থেকে গেল সাথে। আর এটাকে যদি আমরা টোটাল মানে রেঞ্জ বা সীমাটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই হলো ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল হলো কৃত কাজ। অর্থাৎ এই তারটাকে স্মল এল পরিমাণ প্রসারিত করতে আমাদের মোট কাজ করতে হয়েছে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল। এই সম্পর্কটা কিন্তু মোট কৃত কাজের সূত্র হিসাবে ব্যবহৃত হবে এবং এটা কিন্তু একটা আমাদের ইম্পর্টেন্ট সূত্র হয়ে গেল। এবার দেখো, তাহলে আমরা বলতে পারি মোট সঞ্চিত শক্তি তাহলে কত। আমরা জানি কোনো একটা বস্তুকে অবস্থা বা অবস্থান পরিবর্তন করে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিতে যদি কাজ করা হয় এবং সেই কাজ যদি বস্তুতে শক্তি হিসাবে জমা থাকে তখন তাকে বলি আমরা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তাইলে আমাদের এই ক্ষেত্রে কৃত কাজটাই হলো মোট বিভব শক্তি বা মোট সঞ্চিত শক্তি। তাহলে যদি আমাকে কখনো এই প্রবলেমটা সলভ করার জন্য মোট সঞ্চিত শক্তি মোট বিভব শক্তি কত এইটা বের করতে বলে, আসলে আমি কৃত কাজটাই এখানে ক্যালকুলেট করব। তাহলে কৃত কাজের সূত্রটা অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হলো W ইকুয়াল টু ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল। তাই এই সূত্রটা দিয়ে আমি হিসাব করলে কি কি পেতে পারি, মোট সঞ্চিত শক্তি পেতে পারি, অথবা মোট কৃত কাজ পেতে পারি, অথবা আমরা মোট বিভব শক্তি পেতে পারি। আমরা এটাকে অনেক সময় বিভব শক্তি বলি, কখনো সঞ্চিত শক্তি বলি, কখনো কৃত কাজ বলি। মোট হিসাব করলে এটা। এখন যদি আমরা এই কাজটা বা এই শক্তিটা যদি একক আয়তনে হিসাব করতে চাই, অর্থাৎ আমরা তো এটা টোটাল আয়তনের উপর এত শক্তি বা এত কাজ করেছি, তাহলে যদি আমি এখন একক আয়তনে যদি এই কাজটা হিসাব করতে চাই বা এই শক্তিটার পরিমাণ জানতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি যেটা করব, মোট কৃত কাজকে তারটার মোট আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে ভি হলো মোট আয়তন আর ডব্লিউ হলো মোট কাজ। তাহলে মোট কাজকে মোট আয়তন দিয়ে ভাগ করে দিলে আমি পেয়ে যাব একক আয়তনে কৃত কাজ বা একক আয়তনে সঞ্চিত শক্তি। তো দেখো, তারটি যেহেতু দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু ক্যাপিটাল এ, ফলশ্রুতিতে তারটির আয়তন হবে বি ইকুয়াল টু এল। এটা তারের আয়তন। তাহলে এল দিয়ে যদি আমি এখন কৃত কাজের পরিমাণকে ভাগ করে দিই, তাহলে দেখো সুন্দর মতে আমরা পেয়ে যাই ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এল স্কোয়ার। তাহলে আমাকে যদি বলে যে একক আয়তনে সঞ্চিত শক্তি বা কৃত কাজ হিসাব করো, তাহলে আমি এইটা হিসাব করব যে একক আয়তনে সঞ্চিত শক্তি বা কৃত কাজ ইকুয়াল টু ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এল স্কোয়ার। এই সূত্র দিয়ে আমি কিন্তু একক আয়তনে সঞ্চিত শক্তি, কৃত কাজ বা বিভব শক্তি হিসাব করব। তো আমরা দেখো এখানে যদি লিখি এটাকে, হাফ তো আছে, হাফটাকে সামনে লিখলাম, সাথে আমরা এখানে লিখতে পারি ভাঙিয়ে লেখা যে ওয়াই এল ডিভাইডেড বাই এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা লেখার উদ্দেশ্য হলো, দেখো ওয়াই এল বাই ক্যাপিটাল এল, দেখো এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই এ বাই এ ইকুয়াল টু ওয়াই এল বাই ক্যাপিটাল এল। তো এ বাই এ আমরা গতদিন বলেছিলাম এটা হলো পীড়ন ক্যালকুলেশনের সময় আমরা এ বাই এ দিয়ে পীড়ন ক্যালকুলেশন করব বা পীড়নকে সংজ্ঞায়িত করব। তাই এই যে পীড়নের এ বাই এ ইকুয়াল টু যে আমরা ওয়াই এল বাই এল পাইলাম, তার মানে ওয়াই এল বাই এল এটা যেহেতু এফ বাই এ, তাহলে এটাকে আমরা পীড়ন বলতে পারি। তাহলে পীড়ন মানে এফ বাই এ, আবার পীড়ন মানে ওয়াই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ, এটাও পীড়ন। তাহলে আমরা এই অংশটা পীড়ন বলতে পারবো। তাহলে আমার সামনে আছে হাফ আর ওয়াই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটা হলো পীড়ন। আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা আমরা আরো দুই জায়গায় দেখেছি যে এটা হলো আমাদের বিকৃতি, তার মানে দৈর্ঘ্য বিকৃতি বা বিকৃতি। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে একক আয়তনে সঞ্চিত শক্তি
y স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল এল স্কোয়ার, অথবা একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বা কৃত কাজ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখন কথা হলো যে আমরা এতভাবে জানছি কেন, বা এতগুলো সূত্র আমাদের শেখার দরকার কি? আসলে আমাদের কখনো কখনো উদ্দীপক দিয়ে পীড়ন বিকৃতি দেওয়া থাকবে, তখন আমাকে সঞ্চিত শক্তি হিসাব করতে হইতে পারে। কখনো কখনো আমার এই ইয়ংয়ের গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ কিংবা আদি দৈর্ঘ্য ইত্যাদি তথ্য অনুসারে বা উপাত্ত অনুসারে তো আমাকে কাজ করতে হবে। সেজন্য আমাদের সব দিক থেকেই হিসাবগুলো জানা দরকার। তো আসো এইবার আমরা যে বিষয়গুলো স্থিতিস্থাপক অধ্যায়ে আমরা স্থিতিস্থাপকতা সংক্রান্ত বা বয়সের অনুপাত সংক্রান্ত যেগুলো আমরা জানলাম, এগুলো আমরা প্রবলেমগুলো, এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে বলবো যে তোমরা এর মধ্যে আমাদের আমি এই সূত্র যেগুলো করিয়েছি এবং স্থিতিস্থাপকতা পর্যন্ত, প্রশ্ন অনুপাত পর্যন্ত, এই এই যে মানে আমাদের অংশটা, ফার্স্ট অংশটা যে স্থিতিস্থাপক ধর্মাবলী, এই অংশটার প্রবলেমগুলো তোমরা সলভ করে ফেলবে। আর পরের দিন থেকে আমরা আমাদের পরের ক্লাসে আশা করি প্রবাহী পদার্থের ধর্ম, সান্দ্রতা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এগুলো চর্চা করে প্র্যাকটিস করে রাখো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।